এমভি আল বাখিরায় 7 মার্ডারের মোটিভ উন্মোচন। জাহাজের মাস্টারের ওপর ক্ষোভ থেকে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে কর্মচারী আকাশ মণ্ডল। গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মানুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বিশেষ প্রার্থনায় বিশ্ব শান্তি ও সম্প্রীতি কামনা। সকল দেশে যেন খ্রিস্টের যে শান্তি সেটা যেন ছড়িয়ে যায়। প্রার্থনা যেন একটু ভালো মানুষ হতে পারি, সবার সেবায় কাজে লাগতে পারি। চ্যারিটি জিনিসটা আমার ছোট থেকে পছন্দ, আমি যেন সেরকম একটা কাজে যোগ দিতে পারি। প্রথমত বিশ্ব শান্তি চাই, কারণ যীশু খ্রিস্ট শান্তিরাজ, তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসেছিলেন। মালামাল চুরি করতে কাভার্ড ভ্যানে গোপন পথ, চালক হেলপারের সহায়তায় সুকৌশলে সরানো হয় বিপুল পণ্য। তদন্তে নেমে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করল পিবিআই। লাগামহীন ডলারের বাজার, বিদেশগামীদের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বিরূপ প্রভাব। আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। বরিশালে নতুন ভবন নির্মাণে নকশা অনুমোদন দিচ্ছে না সিটি কর্পোরেশন। পড়ে আছে হাজারের বেশি আবেদন। নীতিমালা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। 40% প্ল্যানের এইসব টাকা কিন্তু সব জমা দেওয়া, এরপরে হোল্ডিং কিন্তু জমা দেওয়া হয়ে গেছে, এরপর আমরা প্ল্যান পাচ্ছি না। রাস্তা যদি 12 ফিট হয় একরকম হবে, যদি 25 ফিট হয় তখন আছে আনলিমিটেড। যারা আবেদন করছে তারা এই ক্রাইটেরিয়াগুলো মানতে চাচ্ছে না। মেসিদের পেছনে ফেলে এবারও উপার্জনের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। মাসে CR7 এর আয় $26 কোটি। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 জনের খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করল র্যাব 11। কুমিল্লায় এক ব্রিফিংয়ে জানায়, বেতন ভাতা নিয়ে জাহাজ মাস্টারের সাথে ব্যক্তিগত বিরোধ ছিল অভিযুক্ত আকাশ মণ্ডল ইরফানের। তাকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়। জবানবন্দিতে জানায়, ক্ষোভ থেকেই জাহাজের 8 সদস্যের ওপর সে হামলা চালিয়েছে। এর আগে রাতে খাবারের সাথে মিশিয়েছিল 3 পাতা ঘুমের ওষুধ। প্রথমে জাহাজের মাস্টারকে হত্যা করে, এরপর বাকিদেরও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারে। নিজেই জাহাজ চালিয়ে হাইমচর পর্যন্ত নিয়ে যায়। এদিকে মঙ্গলবার রাতে মামলা করেছে জাহাজের মালিকপক্ষ। হাইমচর থানায় দায়েরকৃত মামলায় খুন ও ডাকাতির অভিযোগে 8 থেকে 10 জনকে অজ্ঞাত আসামি করা হয়। চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্টগার্ড, জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে গত 8 মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে। রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। রহস্যজনক এবং চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, র্যাব তো মোটিভ উদ্ঘাটনের দাবি করেছে, মামলার অগ্রগতি সম্পর্কে আর কি জানতে পারলেন? দেখুন, যেই রহস্য উদ্ঘাটনের দাবি করা হচ্ছে র্যাবের তরফ থেকে এবং যাকে সন্দেহভাজন হিসেবে প্রথমে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তী সময় তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব আজকে যে তথ্য জানিয়েছে তার একটি প্রসঙ্গ আসলে একটু আলাদা করে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে এই যে পুঞ্জীভূত ক্ষোভ এবং তার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ এত প্রচণ্ড আকারে এই যে 7 জন মানুষকে যে হত্যা করা হলো, এই ব্যাপারটি আসলে আমি আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলেছিলাম যে এই যে শ্রমিক অসন্তোষ কিংবা তাদের যে বেতন ভাতা নিয়ে দীর্ঘদিনের যেই চলমান এক ধরনের ভেতরে চলমান এক ধরনের আন্দোলন কিংবা কিছু সময় সেটি হয়তো দৃশ্যপটেও এসেছে। তবে সেগুলো নিয়ে আসলে এই যে জাহাজ মালিক পক্ষ যারা, তারা আসলে কখনোই খুব একটা মাথা ব্যথা কিংবা কোনো কিছু সেভাবে আসলে দেখাননি। সুতরাং সেই জায়গা থেকে শ্রমিকদের যেই ক্ষোভের প্রকাশ, অর্থাৎ এই যে আজকে যাকে গ্রেফতার করেছে র্যাব এবং তার কাছ থেকে যে স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি নেওয়া হয়েছে এবং
তার পরিপ্রেক্ষিতে যে তথ্যগুলো সামনে আসছে সেটি আসলে অনেকখানি আগের ঘটনাগুলোর সঙ্গে আসলে মিলে যায়। কেননা বিভিন্ন সময়ে শ্রমিকদের তরফ থেকে এরকম বলা হয়েছিল, দাবি করা হয়েছিল যে তাদের যেন বেতন ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যেন বাড়িয়ে দেওয়া হয়। তবে সেই কথা আসলে কোনো সময়ই কোনো তরফ থেকেই সেই ব্যাপারটি আসলে বিবেচনায় নেওয়া হয়নি কিংবা তাদের সেই দাবিগুলো আসলে মানা হয়নি। তার ফলে কিন্তু এই যে হাজার হাজার শ্রমিক কিংবা সারা দেশে যত নৌ শ্রমিক কাজ করেন তাদের যেই ক্ষোভ যে ভেতরে ছিল সেটি আসলে সেই সমস্ত রকমের ক্ষোভ যে একটি ঘটনার মধ্যে দিয়ে যে এত ভীষণ রকমের যে বিরাটভাবে যে বিস্ফোরিত হওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু এই ঘটনা থেকে কিন্তু এক ধরনের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। যেই স্বীকারোক্তিমূলক কথাবার্তা যেটি কিনা র্যাবের কাছে সেই গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল যা কিছু বলেছে। তবে এই মুহূর্তে আমি সেই জাহাজটিতে দাঁড়িয়ে রয়েছি যেই জাহাজটিতে এই নৃশংস সেই হত্যাকাণ্ড ঘটেছিল এমপি আল বাখেরা। সেখানে কিন্তু ক্রাইম সিন কাজ করছে, অর্থাৎ সিআইডির ক্রাইম সিন আজকে সকাল থেকে তাদের যে আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে আলামত সংগ্রহ থেকে শুরু করে আরও যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু তারা এই জাহাজটিতে এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। এবং এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একজন ব্যক্তিই জড়িত কিনা কিংবা তার সঙ্গে ইন্ধনদাতা কিংবা তাকে সমর্থন করা কিংবা তার আশপাশে আরও কেউ সংযুক্ত ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ পুলিশের তরফ থেকে সেটি বলা হচ্ছে যে এই ঘটনা এখনই আসলে শেষ হয়ে যায়নি, বরং যিনি গ্রেফতার হয়েছেন তার কাছ থেকে তথ্য আরও পাওয়ার রয়েছে এবং একই সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা সেই বিষয়গুলো তারা গভীরভাবে সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন। সোহার তাজনুর, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরের জাহাজে নৃশংস হত্যার ঘটনায় বেঁচে থাকা জুয়েল রানার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে তিনি কথাও বলতে পারবেন। সকালে জুয়েলের গলায় ড্রেসিং করা হয়, স্যালাইনের পাশাপাশি দেয়া হচ্ছে তরল খাবার। চিকিৎসকরা জানান অবস্থার আরও উন্নতি হলে গলায় লাগানো কৃত্রিম নল খুলে দেয়া হবে, এরপর ধীরে ধীরে কথা বলতে পারবেন তিনি। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় পিবিআইয়ের একটি তদন্ত দল, স্বজনদের কাছে শোনে ঘটনার বর্ণনা। এ সময় কাগজে লিখে জুয়েল জানায় সুস্থ হয়ে ঘটনার সব কিছু খুলে বলবেন তিনি। সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শ্রমিকরা যদি রুখে দাঁড়ায়, রাজপথে নেমে আসে, তাহলে সরকারের কেউ রেহাই পাবে না, এ হুঁশিয়ারি দেয় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সকালে চাঁদপুরে 7 নৌ শ্রমিককে হত্যার প্রতিবাদে সদরঘাটে হয় সমাবেশ ও মানববন্ধন। সেখানে তিনি বলেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে নষ্ট করতে স্বৈরাচারী সরকারের দোসররা ঘটিয়েছে এ হত্যাকাণ্ড। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে তাদের উদ্দেশ্যে জনগণের সামনে তুলে ধরার দাবি জানান তিনি। চরম ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নৌপথে নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ মেরিন সেক্টরে তদারকির জন্য একটি স্বাধীন মনিটরিং সিস্টেম চালুর দাবি তোলেন তারা। সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি। যদি শ্রমিক রুখে দাঁড়ায়, ক্ষেপে ওঠে, রাজপথে নেমে আসে, আপনারাও কেউ রেহাই পাবেন না। নানা আনন্দ আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনের শুরুতে রাজধানীর গির্জাগুলোয় হয়েছে বিশেষ প্রার্থনা। বিশ্বের বিভিন্ন দেশে চলছে সংঘাত, যিশুর জন্মস্থানেও চলছে যুদ্ধ। তাই বিশ্ব শান্তির জন্যই প্রার্থনা করেছেন ধর্মযাজকরা। খ্রিস্ট অনুসারীদের প্রত্যাশা, বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি, আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের। এ আলো মানব মুক্তির, এ আলো পবিত্রতার। মানব মুক্তির মহাপ্রাণ যিশু এসেছিলেন পথ দেখাতে, এসেছিলেন ভালোবাসার জয়গান নিয়ে। তাই তার জন্মদিনে সুরে সুরে স্তুতিগান ভক্তকুলের কণ্ঠে। চার্চেই শুরু হয় যিশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় স্তুতিগানের মাধ্যমেই খ্রিস্টকে স্বাগত জানানো হয়। যিশুর জন্ম সময়ের প্রতীক কুড়ে ঘরে প্রণাম জানিয়ে পুরোহিত শুরু করেন প্রার্থনার আনুষ্ঠানিকতা।
রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা। ভোরে কম থাকলেও সকাল 9টার প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ। যিশু বন্দনা সঙ্গীত, পবিত্র বাণী পাঠ আর প্রার্থনায় হয়ে ওঠে মুখর। আমাদের দেশবাসী এবং আমাদের আত্মীয়স্বজন বিশ্বের সকলকে শুভ বড়দিন জানাই। পরিবার ছাড়াও পরিবারের বাইরে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে একটা সুন্দর সময় কাটাবো। আমরা যেন সকলে আজকে খুশি থাকতে পারি এবং সকলে যেন সুস্থ থাকতে পারি পরবর্তী দিনকালে। আমাদের প্রত্যাশা থাকবে যে দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই যেন আমরা ভালো মতো একসাথে সবাই থাকতে পারি। এই দেশের শান্তি শৃঙ্খলা যাতে ফিরে আসে, সুন্দর হয় দেশের অবস্থা। এমন একটি সময়ে বড়দিন পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি ফিলিস্তিন রক্তাক্ত, হত্যা করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষকে। তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে। প্রার্থনার বড় অংশ জুড়েই বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা। প্রার্থনা করা হয় সব ধর্ম বর্ণের মানুষের মঙ্গল। আমরা প্রার্থনা করেছি যেন আমাদের আগামীতে যেন সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকার যেন একটা স্থিতিশীল, গণতান্ত্রিক এবং দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। ওই রাজ্যের মধ্যে আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আমাদের একটা ভয় কাজ করে। সে ভয় দূরীভূত হওয়ার জন্য শান্তি প্রয়োজন সব দিক থেকে। সারা বিশ্বে যেটা আপনি বলেছেন, যিশুর জন্মস্থানেই এখন যুদ্ধ চলছে। ফাদার ও সিস্টারের কাছ থেকে যজ্ঞ মিষ্টান্ন নেয়ার মাধ্যমে বড়দিনের প্রার্থনা শেষ করেন ভক্তরা। তবে কেবল আনন্দই নয়, হারানো স্বজনকে স্মরণেরও দিন আজ। তাই তো সেমিট্রিতে প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনায় সময় কাটানো অনেকে। ছোটবেলায় যেমন আমরা আত্মীয় স্বজনকে পেয়েছি, এবার হয়তো তারা নেই, তারা যেন ভালো থাকতে পারে আর স্বর্গে যেন থাকতে পারে, এটাই আর কি। গির্জায় আসছি, অনেক আনন্দ করতেছি, গির্জাও করবো এখন দ্বিতীয় মিশা। চার্চের আনুষ্ঠানিকতা সেরে অনেকেই ধরেন বাড়ির পথ। সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা আয়োজন। আর ছোটদের জন্য বড়দিন ধরা দিবে বড় বড় সব সারপ্রাইজ নিয়ে। আজকে আমি গির্জায় এসেছি, প্রার্থনা করছি, মা অনেক মজার মজার খাবার রান্না করছে, ফ্রেন্ডসদের সাথে খেলবো, অনেক জায়গায় ঘুরতে যাব, আজকে অনেক মজা করবো। এটি সামনে নতুন বছর, ক্রিসমাসের খুশির রেশ অব্যাহত থাকবে গোটা বছর, এমনটাই প্রত্যাশা। অশুভ এবং অসত্য থেকে মুক্তি দিতেই যিশু এসেছিলেন এই ধরায়। এই বিশ্বাস থেকেই তার জন্মদিনকে বড়দিন উদযাপন করে আসছে যিশু খ্রিস্টের অনুসারীরা। তারা প্রত্যাশা করছেন পৃথিবীর সকল যুদ্ধ, বিগ্রহ, সংঘাত থেমে যাবে, পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিময় জীবন লাভ করবে। শওকত মুলুক শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বড়দিনে শিশুদের জন্য হয়েছে হরেক রকম আয়োজন। রাজধানীর 5 তারকা হোটেলগুলো সাজানো হয়েছে ক্রিসমাসের নানা থিমে। সান্টা ক্লজের কাছ থেকে চকলেট উপহার পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। এছাড়া বাউন্স হাউস, বল হাউসের মতো বিনোদনের ব্যবস্থাও রয়েছে। তাছাড়া ইনডোর টয় ট্রেনের ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা। অভিভাবকরা বলছেন বড়দিনে শিশুদের আনন্দই থাকে সবচেয়ে বেশি, তাই সন্তানদের আনন্দের কথা ভেবেই সারাদিনের পরিকল্পনা সাজান অভিভাবকরা। বাচ্চারা এখানে এসে খুবই এনজয় করছে, ওভারঅল খুব ভালো লাগছে। বড়দিনে সবার কাছে একটাই, সবাইকে শান্তিতে এবং সুখে থাকার বার্তা নিয়ে আসছে। সবাই যেন পৃথিবীতে শান্তিতে থাকতে পারে। বিভিন্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং প্রোগ্রামগুলিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই ছোট ছোট আর্টিস্টগুলিকে আমরা এইবার আমাদের এই প্রোগ্রামে নিয়ে এসেছি। বড়দিন উদযাপনের খবরাখবর জানবো। রাজধানীর 5 তারকা হোটেলে বড়দিনের আয়োজন সম্পর্কে জানবো সহকর্মী সুমাইয়া জামান ঐশীর কাছ থেকে। ঐশী, কেমন দেখছেন 5 তারকা হোটেলের বড়দিনের আয়োজন? উৎসব ঘিরে বিশেষ কি কি ব্যবস্থা রাখা হয়েছে জানাবেন। সকাল থেকে কিন্তু বিভিন্ন 5 তারকা হোটেল আমি ঘুরেছি, সেখানে যেগুলো দেখছি শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি হোটেলেই। যেমনটি সোনারগাঁও হোটেলে আছি এখন আমি, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে শিশুদেরকে নিয়ে বিশেষ আয়োজন চলছে মঞ্চে, এবং সেখানে সান্টা ক্লজের বেশে
তারপর বিভিন্ন কার্টুনের বেশে সবাই শিশুদের সঙ্গে আনন্দ করছে এবং শিশুরা প্রচন্ড উচ্ছ্বসিত এখানে। প্রত্যেকটা হোটেলে কিন্তু সকাল থেকে আমি দেখছি 5 তারকা হোটেলগুলোতে যে শিশুদের জন্য যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, বিভিন্ন গেমস রাখা হয়েছে, সেখানে বল হাউস, বাউন্সিং হাউস সহ শিশুদের জন্য বিভিন্ন যে আনন্দ করবার যে সমস্ত উপকরণগুলো, অনুষঙ্গগুলো প্রত্যেকটিরই ব্যবস্থা রাখা হয়েছে প্রায় প্রত্যেকটি 5 তারকা হোটেলে। এবং শিশুদের অভিভাবকরা যেটি বলছেন যে বড়দিনের আসলে বিশেষ আকর্ষণ যেটি থাকে মূলত, বা বড়দিনে শিশুদেরই আসলে সবচেয়ে বেশি আনন্দ আর সেজন্যই শিশুদের জন্য সবচেয়ে বেশি ভাবনা থাকে সবসময় অভিভাবকের মধ্যে। এবং সেরকমই দৃশ্য প্রত্যেকটি রেস্টুরেন্টে, প্রত্যেকটি 5 তারকা হোটেলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। শিশুরা প্রচন্ড উচ্ছ্বসিত হয়ে প্রত্যেকটা গেমসে অংশগ্রহণ করছেন, অভিভাবকরা শিশুদের আনন্দিত উচ্ছ্বসিত, এবং প্রত্যেকেই বলছেন কিন্তু যে এই বছরটা আসলে শিশুদের জন্য একটা বিশেষ দিন, কারণ এই দিনটি শিশুদের জন্য একটি বিশেষ দিন, কারণ বড়দিন আসলে বছরের এই একটি দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে বহু মানুষ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী বললেই ভুল হবে, বাংলাদেশের যেহেতু বাংলাদেশ কিন্তু সোহর আপনি জানেন ধর্মনিরপেক্ষ একটি দেশ, সুতরাং প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি মতের মানুষ কিন্তু এই বড়দিন বলি বা যে কোনো ধর্মীয় উৎসব বলি সবেতেই একই রকম ভাবে অংশগ্রহণ করেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন সান্টা ক্লজের কাছ থেকে চকলেট উপহার দিচ্ছেন শিশুরা, এবং প্রচন্ড উচ্ছ্বাসের সঙ্গে তারা কিন্তু প্রত্যেকটা গেমসে অংশগ্রহণ করেছে বলে আমরা দেখতে পেয়েছি। টয় ট্রেনের ব্যবস্থাও রাখা হয়েছে সেখানে, আমরা দেখতে পেয়েছি টয় ট্রেনের পাশাপাশি অন্যান্য যে সমস্ত গেমসগুলো রাখা হয়েছে শিশুদের জন্য, সেগুলোতেও কিন্তু শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। সব মিলে বলতে চাই সোহার যে এই বছরের এই যে বড়দিনের আয়োজন প্রত্যেকটি 5 তারকা হোটেলেই কিন্তু শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, বড়দেরও আনন্দ করার সুযোগ রয়েছে। ঐশী, ধন্যবাদ আপনাকে। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনের দরবার হলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এই সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়। সবাইকে নিয়ে কেক কাটেন রাষ্ট্রপতি। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান উৎসবের মধ্য দিয়ে তারা বড়দিন উদযাপন করছেন। এ সময় অতিথিদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। গাজীপুরের কালীগঞ্জেও পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গির্জায় চলছে যিশু খ্রিস্টের বন্দনা। সকালে 7টায় খ্রিস্ট গাকের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। ঘণ্টাব্যাপী চলে প্রার্থনা, সঙ্গীত আর প্রসাদ বিতরণ। সারা দেশের চার্চগুলোর মতো গাজীপুরের গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে। ক্রিসমাস ট্রি ও গোশালা দিয়ে সাজানো হয়েছে প্রাঙ্গণ। বিশ্বে চলমান হানাহানি, সংঘাত, যুদ্ধ বন্ধের মাধ্যমে ধরণীতে শান্তি ফেরার প্রার্থনা করা হয়। ঢাকা কলেজে ছাত্রদলের নতুন কমিটি দেয়াকে ঘিরে বিক্ষোভের পর এবার ককটেল বিস্ফোরণ ঘটল। কলেজের সামনে 1 ঘণ্টার ব্যবধানে 7টির মতো ককটেল ফাটানোর শব্দ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী আরিফুর সবুজের কাছ থেকে। সবুজ, এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর ককটেল বিস্ফোরণের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলেছে? সোহার, মূলত কালকে কমিটি ঘোষণার পর থেকেই মূলত ক্যাম্পাসে যারা পদবঞ্চিত তারা বিক্ষোভ করতে থাকেন। কালকে রাতেই মূলত ঢাকা কলেজের যে গেট রয়েছে সেই গেটের সামনে বিক্ষোভ চলছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং আজকেও দিনভর, যদিও আজকে বড়দিন উপলক্ষে বন্ধ, কিন্তু যারা পদবঞ্চিত তারা ক্যাম্পাসে জমায়েত হয়েছেন, ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান নিয়েছেন, পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন, তাদের বিক্ষোভ নিয়েছে।
মিছিল এবং কিছুক্ষণ আগে মূলত ঢাকা কলেজের সামনের যে মিরপুর সড়ক রয়েছে সেই মিরপুর সড়কে প্রায় 15 থেকে 20 মিনিট অবরোধ করে রাখেন, যদিও পরে পুলিশের সঙ্গে কথা বলে তারা সেই অবরোধ তুলে নিয়ে আবারও ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। মূলত এখানে তাদের যে অভিযোগটি, তারা বলছেন দীর্ঘ 3 বছর পর ঢাকা কলেজে কমিটি দেওয়া হয়েছে এবং এই কমিটিতে যারা ছাত্রলীগ ছিল, যারা এই ছাত্র দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, তাদেরকে মূলত এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে এবং এতে যারা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন তারা মূলত তাদেরকে কোনো পদ পদবিতে রাখা হয়নি। এই কারণেই তারা এই যে তাদের বিক্ষোভ, এই বিক্ষোভের জায়গাটি প্রদর্শন করছেন এবং যারা বলছেন যে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিকে ঢাকা কলেজে আসলে ঢুকতে দেওয়া হবে না এবং এই কারণেই মূলত কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের যে ভাষ্য, তাদের যে অভিযোগ, তারা বলছেন যারা এই কমিটিতে, যারা এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায় তারাই মূলত এই ককটেল বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে গতকালকে এবং আজকে, সেই ঘটনাটি তারাই ঘটিয়েছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। বাংলাদেশের সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলে দেশ এগিয়ে যাবে। জামায়াত আমির বলেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ করতে পারে। এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান। বলেন, পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর ডাক্তারদের জোর দেওয়ার তাগিদ দেন তিনি। মুসলিম বিশ্বের দুর্ভাগ্য যে আমরা শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে একসময় আমরা শ্রেষ্ঠত্বের আসনে ছিলাম, দুনিয়া আমাদের দ্বারা উপকৃত হয়েছে। এখন আমরা পিছনের সারিতে চলে গেছি। এখন আমরা দুনিয়ার আবর্জনা শুধু আমাদের ব্যাপারে দেখতে পাই, আমাদের ব্যাপারে ভালো কিছু দেখতে পাই না। আর কতদিন এরকম চলবে? এই জায়গায় একটা রেডিক্যাল চেঞ্জ আনতে হবে ইনশাআল্লাহ। চলন্ত কাভার্ড ভ্যান থেকে অভিনব কৌশলে পণ্য চুরি করা সংঘবদ্ধ চক্রের 4 সদস্য ধরা পড়ল চট্টগ্রামে। তারা দক্ষ এবং প্রশিক্ষিত। চুরিতে সহায়তা করে কাভার্ড ভ্যানের চালক ও হেল্পার। গ্রেফতারের পর চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছে পিবিআইকে। কাভার্ড ভ্যানের ভেতর গোপন পথ, যেখান দিয়ে সুকৌশলে সরিয়ে ফেলা হয় ভেতরে থাকা 3 হুইলারের 184টি টায়ার। চুরির পর সেসব চোরাই পণ্য বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন আকারে পোস্ট দেয় চোর চক্র। ক্রেতা সেজে সেসব পণ্য কিনতে যায় পিবিআইয়ের একটি টিম। এরপর হাতে নাতে ধরে চোর চক্রের 4 সদস্যকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিনব পদ্ধতিতে এই চুরির ঘটনায় গত 16 ডিসেম্বর থানায় মামলা করে আমদানিকারক প্রতিষ্ঠান। ছায়া তদন্তে নেমে অভিনব এই কৌশল জানতে পারে পিবিআই। পোস্ট করেছিল মাল বিক্রি হবে, চাকা আর কি, ইজি বাইকের চাকা। তখন যখন কিনতে যায় সেই নাম্বারে যোগাযোগ করে। তারা 3 লাখের মতো টাকা অ্যাডভান্স দেওয়ার পরে তারা তাদের গোডাউনে নিয়ে মাল হস্তান্তরের সময় বিষয়টা ফাইন্ড আউট হয়, ধরা পড়ে। চোর চক্রের সদস্যদের দাবি, কাভার্ড ভ্যানের নিচ দিয়ে বিশেষ কায়দায় ভেতরে প্রবেশের পথ তৈরি করে রাখে চালক ও হেল্পার। বন্দরে পণ্য আনা নেওয়ার সময় এক ফাঁকে সেই পথ ধরে ঢুকে পণ্য সরিয়ে ফেলা হয়। এই চক্রে আছে আরও বেশ কয়েকজন সদস্য। মাঝখানে এই যে মানে প্রবেশদ্বারটা তারা রাখে আর কি। সব কাভার্ড ভ্যানে এই সুযোগ নাই। কাভার্ড ভ্যানের সাথে কাভার্ড ভ্যানের ড্রাইভার, হেল্পার এবং যে একটা চোর চক্র, এটা একটা বিশাল সিন্ডিকেট, তারা সবাই এটার সাথে জড়িত। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চরম সংকট চলছে নগদ ডলারের। ব্যাংক থেকে মানি এক্সচেঞ্জ কোথাও নেই ডলারের দেখা। খোলা বাজারেও দাম চড়া। প্রতি ডলারের জন্য গুনতে হচ্ছে 127 টাকার বেশি। এতে বিপাকে পড়েছেন শিক্ষা ও চিকিৎসার জন্য বিদেশগামীরা। বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্য। এক্সচেঞ্জ মালিকদের অভিযোগ, ডলার লেনদেন নিয়ে ব্যাংক এবং মানি এক্সচেঞ্জের মধ্যে বৈষম্যমূলক আচরণ করছে বাংলাদেশ ব্যাংক। তাই দামের ক্ষেত্রেও চলছে নৈরাজ্য।
কয়েক মাস স্থিতিশীল থাকার পর আবারও অস্থির ডলার বাজার। তীব্র সংকট দেখা দিয়েছে নগদ ডলারের। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ধর্ণা দিয়েও মিলছে না ডলার। এতে বিপাকে বিদেশগামী শিক্ষার্থী এবং চিকিৎসা নিতে যাওয়া সাধারণ মানুষ। অনেকে বিকল্প বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছেন গন্তব্যে। সংকটের কথা জানালেন ব্যাংকাররাও। চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাব ব্যাঙ্গালোরে, তো ডলারের জন্য কয়েকটা ব্যাংকেই ঘুরেছে, কিন্তু কোথাও পাচ্ছেন। মোটামুটি মতিঝিলের এমন কোনো ব্যাংক নাই, গত 3-4 দিনে যাই নাই, বাট কেউ আমাকে ওইভাবে আশানুরূপ কোনো ফল দিতে পারেনি। $1 128 টাকা, আর ব্যাংকের রেট হচ্ছে কি আপনার $1 121 টাকা। এই দিক থেকে ব্যাংকটাই ভালো, আর হচ্ছে খোলা বাজারের রেটটা অনেক বেশি। যারা থাইল্যান্ড যাচ্ছেন আমরা চেষ্টা করতেছি তাদেরকে থাই মুদ্রা দিতে। মালয়েশিয়া যারা যাচ্ছেন তাদেরকে মালয়েশিয়ান, সিঙ্গাপুরগুলো সিঙ্গাপুর। সাপ্লাইটা কম থাকার কারণে আমরা মানুষদেরকে ডলার মানুষের চাহিদা অনুসারে দিতে পারছি না। একই অবস্থা মানি এক্সচেঞ্জেও। সরকার নির্ধারিত দামে ডলার লেনদেন সম্ভব হচ্ছে না বলে জানান এক্সচেঞ্জ মালিকরা। আর খোলা বাজারে ডলার কিনতে হচ্ছে 127 টাকার উপরে। 27 টাকা 60 পয়সা চাচ্ছে, এবং এর আগে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে 22 টাকা 60 পয়সা, 30 পয়সা, 23 টাকা 60 পয়সা এরকম ছিল আজ থেকে আরও 2-3 মাসে। কিন্তু এখন হচ্ছে 27 টাকা 60 পয়সা করে এখন আমার কাছে চাচ্ছে, হ্যাঁ, যেটা কিন্তু আমার কিনতে এখন সমস্যা প্রবলেম হয়ে যাচ্ছে। 20 টাকা হলো কিনা আর 21 টাকা হলো বিক্রির রেট আমাদের। এই দামে কোনো ডলার কেনা বেচা হয় না, কেউ আমাদের কাছে বিক্রি করেও না, আর আমরা কাউকে দিতেও পারতেছি না। মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংকের বৈষম্যমূলক আচরণের কারণে ডলার বাজারে অস্থিরতা কাটছে না। আমরা তো বহুবার বলছি যে আপনারা আমাদের কাছ থেকে নেন, আবার আমাদের দেন, সেটাও সেন্ট্রাল ব্যাংক রাজি হচ্ছে না। তাহলে আমি বাধ্য হচ্ছি অনৈতিক পন্থা অবলম্বন করার জন্য। আমি লিখে রাখছি 21 টাকা, বেশি 26 টাকা 27 টাকা। আমাকে দিয়ে এটা কে করাচ্ছে? আমার রেগুলেটর করাচ্ছে। উনি আমার টুটি চাপিয়ে ধরে রাখছে যে আমরা যেভাবে বলবো ওইভাবে করতে হবে আপনার। ডলার বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামে রপ্তানি মূল্য পরিশোধ করলেও ঋণপত্র খুলতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। আমরা তো আমার ডলারটা বেচতেছি 119 টাকায়, কিন্তু আমি যখন পরক্ষণে কোনো কিছু আমদানি করতে হচ্ছে তখন কিন্তু আমাকে কিনতে হচ্ছে আরো 4 টাকা বা 5 টাকা বেশি দিয়ে। আর নন এক্সপোর্টার, কমার্শিয়াল ইম্পোর্টার যারা, তাদেরকে 125 থেকে 28 পর্যন্ত কিন্তু দিতে হচ্ছে। রেমিটেন্সের প্রবাহ কিন্তু ভালো এখন, আবার আমাদের রপ্তানিটাও কিন্তু মোটামুটি ভাবে আগের চেয়ে একটু ভালোর দিকে। তাহলে এই হঠাৎ করে এই ক্রাইসিসটা কেন তৈরি হবে? যে এটাকে একটু খতিয়ে দেখাবো, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, বা এর পিছনে কোনো কারসাজি আছে কিনা। ডলারের বাড়তি দামে পণ্য আমদানি করায় মূল্যস্ফীতি আরেক দফা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রিহাব ফেয়ারে বাড়ছে ক্রেতা সমাগম। এক ছাদের নিচে মিলছে ফ্ল্যাট ও প্লটের ঠিকানা। ছোট মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদা বেশি। 70 লাখ থেকে 1 কোটি টাকা দামের ফ্ল্যাটের খোঁজ নিচ্ছেন বেশিরভাগ দর্শনার্থী। ঢাকার মূল অংশে নতুন ফ্ল্যাটের দাম বেশি, তবে উপশহরে দাম তুলনামূলক কম। তাই ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন, উচ্চ মূল্যের কারণে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করা কঠিন। স্বপ্নের এই শহরে একটু মাথা গোজার ঠাঁই কে না চায়? সেই ঠিকানা খুঁজতেই এক ছাদের নিচে এই আবাসন মেলার আয়োজন শুরু হয়েছে। আবাসন খাতের সবচেয়ে বড় কার্যক্রম রিহাব ফেয়ার। 1 বছর বিরতির পর এই মেলার আয়োজন করায় ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বেশি, কিন্তু আকাশ ছোঁয়া দামে হচ্ছে না স্বাদ আর সাধ্যের সমন্বয়। যে দাম এখন আছে সেটা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের জন্য সেটা সহজসাধ্য না। সাশ্রয়ের মধ্যে ভালো একটা ফ্ল্যাট, সেক্ষেত্রে রিজনেবল প্রাইসের মধ্যে যদি একটা কোয়ালিটি সম্পন্ন একটা ফ্ল্যাট থাকে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের চাহিদায় ছোট এবং মাঝারি মানের ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের দাম চাওয়া হচ্ছে 80 লাখ থেকে 1 কোটি 20 লাখ টাকা পর্যন্ত। 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম 70 থেকে 80 লাখ, আর 1200 থেকে 1500 স্কোয়ার ফিটের দাম হাঁকা হচ্ছে 1 কোটি 20 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত। যেটা 1500 বা 2000 সেটা হচ্ছে আমাদের 1 কোটির ওপরে। 1.5 কোটি তাজমহল রোড, সেটা আমাদের 1 কোটি 90 লক্ষ আমরা আস্কিং চাচ্ছি। ছোট শুধু আমাদের জিগাতলাই আছে 900 স্কোয়ার ফিট স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের, ওটা 75 লাখ চাচ্ছি। যারা বেসিক্যালি ইনভেস্টমেন্ট পারপাসে নিতে যাচ্ছে তারা কিন্তু বেসিক্যালি একটু ছোট ফ্ল্যাটই খোঁজে। আবার যারা নিজেরা থাকার জন্য প্ল্যান করছে তারা আবার একটু বড় জানার।
নির্মাণ উপকরণ এবং ডলারের উচ্চমূল্যে সাধারণ মানুষের হাতছাড়া হচ্ছে ফ্ল্যাট। আর্থিক মন্দার কারণেও কিছুটা কমেছে চাহিদা। ক্রাইসিস থাকলেও তারপরেও সেই তার সঞ্চয় বা লোন করে বা তার সোর্স অফ ইনকাম যা আছে সেখান থেকে কস্ট কাটিং করে আবাসনের দিকে এবং তার যে ড্রিম স্বপ্ন সেই বাড়িটা করতে চাচ্ছে। 80 থেকে 1 কোটি টাকার মধ্যে ফ্ল্যাটগুলোর প্রতি বেশি মনোযোগ থাকে তাদের, যেহেতু আমাদের দেশটা সেকেন্ড মিডল ক্লাস টাইপের দেশ। হাউজিং কোম্পানিগুলো মেলা উপলক্ষে দিচ্ছে নানান ছাড়, তবে এখনও যাচাই বাছাই করছে ক্রেতা। শেষ সময়ে বাড়বে বিক্রি বার্তা। অনেক ভিজিটর এসছে মেলায় এবং অনেক ফ্ল্যাট এবং প্লট আমাদের সেল হয়েছে। আমরা যেটা স্টল থেকে ইনফরমেশন আমরা পেয়েছি, মধ্যবিত্ত লেভেলের যে ফ্ল্যাটগুলো সেগুলোই আনুপাতিক হারে বেশি বিক্রি হয়েছে। আবাসন মেলা স্টল রয়েছে 220টি। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলে কার্যক্রম। 5 দিনের এই মেলা শেষ হবে শুক্রবার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কয়েক বছর ধরে নতুন ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন দিচ্ছে না বরিশাল সিটি কর্পোরেশন। ফলে বরিশালের সার্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। ধস নামতে শুরু করেছে আবাসনের সাথে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে। বেকার হওয়ার পথে শ্রমিকরা। সিটি কর্পোরেশন বলছে 1996 সালের ইমারত নির্মাণ নীতিমালা মানতে নারাজ আবেদনকারীরা। যদিও কনসালটেন্সি ফার্মগুলোর দাবি, বরিশাল সিটি কর্পোরেশনের নিজস্ব নীতিমালা থাকার পরও আইনের দোহাই দিয়ে প্ল্যান আটকে রেখেছে নগর কর্তৃপক্ষ। জীবনের শেষ সময়ে এসে পেনশনের টাকায় 4তলা বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন মনিরুজ্জামান। প্ল্যান অনুমোদনের জন্য আবেদন করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশনে। অনুমোদিত প্ল্যানের জন্য 3 বছর ধরে ঘুরছেন নগর ভবনের কর্তা ব্যক্তিদের টেবিলে টেবিলে। 58 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনের জনসংখ্যার সাথে বাড়ছে আবাসনের চাহিদা। মাথা গোজার ঠাঁই নিশ্চিত করতে প্রয়োজন বহুতল ভবন নির্মাণ। কিন্তু কয়েক বছর ধরে নগর ভবনে পড়ে আছে হাজারের বেশি প্ল্যানের আবেদন। আমি সিটি কর্পোরেশনে আমার সমস্ত কাগজপত্র প্ল্যান জমা দিচ্ছি, কিন্তু সিটি কর্পোরেশন অদ্যাবধি এখনো তো 2 বছর হয়ে গেছে, আমার সে প্ল্যান এখন পর্যন্ত পাস করে না। 5-6 বছর আগে যখন বাড়ি করতে চেয়েছি আমি, তখন যদি যে লোনটা পেতাম, এখন সেই লোনটা আমি পাবো না, ব্যাংক আমাকে সেই লোন দিবে না। 1200 অধিক প্ল্যান জমা আছে এবং এখানে প্রায় 40% প্ল্যানের এইসব টাকা কিন্তু সব জমা দেওয়া, এরপরে হোল্ডিং কিন্তু জমা দেওয়া হয়ে গেছে, এরপর আমরা প্ল্যান পাচ্ছি না। প্রধান নির্বাহী বলছেন, ইমারত নির্মাণ নীতিমালা 1996-এর আলোকে ভবনের প্ল্যান অনুমোদন দিয়ে থাকেন তারা, কিন্তু আবেদনের ক্ষেত্রে এই নীতিমালা মানা হচ্ছে না। রাস্তা যদি 12 ফিট হয় একরকম হবে, যদি 25 ফিট হয় তখন আছে আনলিমিটেড, এরকম আমাদের ক্রাইটেরিয়া আছে। এখন যারা আবেদন করছে তারা এই ক্রাইটেরিয়াগুলো মানতে চাচ্ছে না। আবেদনকারী ও পরামর্শক প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, 1996-এর নীতিমালা সংযোজন বিয়োজন করে 2020 সালে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে সিটি কর্পোরেশন। প্ল্যানের বিপরীতে 2020-এর নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি জমা নিচ্ছে নগর কর্তৃপক্ষ, কিন্তু অনুমোদনের বেলায় 1996-এর নীতিমালার দোহাই দেয়া হচ্ছে। হঠাৎ করে এসে এই বর্তমান যারা আছেন তারা আবার এখানে ব্যাগে চলে গেছেন, ব্যাগে গিয়ে এখন আমাদের এই প্ল্যানটাকে একদম থামিয়ে দিয়ে রেখেছেন। বিনা হ্যাসেলে যদি প্ল্যানগুলো অনুমোদন দেয়া হয়, তাহলে যেভাবে আবাসন শিল্পের আসলে উৎসাহ বাড়বে। এদিকে প্ল্যান অনুমোদন বন্ধ থাকায় হুমকির মুখে বরিশালের অর্থনীতি, ঝুঁকিতে আবাসন ব্যবসা। ইট, বালু, রড, সিমেন্ট সহ সংশ্লিষ্ট ব্যবসায় মন্দাভাব, কাজ হারানোর শঙ্কায় নির্মাণ সংশ্লিষ্ট শ্রমিকরা। বর্তমানে কাজের অবস্থা একবারে খারাপ, যেমন একদিন করলে 4-5 দিন পয়সা থাকা লাগে। আমরা এই একটা কাজ করতেছি অনেক দিন যাবত, আমাদের কাজবাজ এইটার পরে তো আমাদের কাজবাজের কি অবস্থা হইবে আমরা নিজেও বলতে পারিনি। যদি এইভাবে প্ল্যান পাস না হয় তাহলে আমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, শ্রমিক যারা আছে, এখন চলতে একটু কষ্টই হবে। কমিটমেন্ট আমার নষ্ট হলো গ্রাহকদের সাথে, আমি প্রতারক হিসেবে চিহ্নিত হলাম তার কাছে, যে না এই ভদ্রলোকের কথা কাছে কোনো মিল নেই, উনি যে কমিটমেন্ট দিয়ে চুক্তি করছে চুক্তি অনুযায়ী সে কাজ করতে পারতেছে না। যদি সিটি কর্পোরেশনের প্ল্যান বন্ধ থাকে, সো যেহেতু আমরা রিলেটেড, সো আমাদের অবশ্যই ইফেক্ট পড়ে এবং আমরা 100% র মেটেরিয়ালস ইম্পোর্ট করি, যেটা আমাদেরকে 3 মাস ব্যাকে প্ল্যান করে আনতে হয়। কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি, ব্যাংকের লোন আছে, স্টাফ পেমেন্ট আছে, এখন রীতিমতো এটা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বরিশালে আবাসন খাতে প্রতি বছর 2,500 কোটি টাকা লেনদেন হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় অর্থনৈতিকভাবে অসচ্ছল বরিশাল সিটি কর্পোরেশন। এই সিটির আয়ের অন্যতম উৎস হোল্ডিং ট্যাক্স। নতুন নতুন ভবন নির্মাণ হলে হোল্ডিং ট্যাক্স বাড়বে, তবে সেই আয়ের পথ রহস্যজনক কারণে বন্ধ করে রেখেছে নগর কর্তৃপক্ষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আবারও সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি, জন র্যাম, লেব্রন জেমস, এমবাপ্পের মতো মেগা স্টারদের পেছনে ফেলেছেন এই পর্তুগিজ। 2024 সালে রোনালদো আয় করেছেন 26 কোটি মার্কিন ডলার। তালিকার 3 নম্বরে থাকা লিওনেল মেসি আয় করেছেন 13 কোটি 50 লাখ ডলার। বয়স সেটা আবার কি, এটা তো একটা সংখ্যা মাত্র। ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যই যেন এই প্রচলিত কথাটি তৈরি হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি 40 বছর পূর্ণ হবে পর্তুগিজ এই মেগা স্টারের, কিন্তু এখনও সমান গতিতে ছুটে চলেছেন ক্রিশ্চিয়ানো। জাতীয় দল আর ক্লাব ফুটবল দুই জায়গাতেই সমান তালে করছেন গোলের পর গোল। রোনালদোর এই ছুটে চলায় তার পেছনে ছুটছে স্পন্সরের লম্বা লাইন, সেই সাথে রেকর্ড পরিমাণ স্যালারি আর ব্যক্তিগত ব্যবসা তো আছেই। তাই তো আবারও বছরের সেরা অর্থ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় সবার উপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের মতে 5 বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো 2024 সালে আয় করেছেন 26 কোটি মার্কিন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে আছেন স্প্যানিশ গলফার জন রাম। 21 কোটি 80 লাখ ডলার আয় করেছেন এই স্প্যানিয়ার্ড। তালিকার 3 নম্বরে আছেন রোনালদোর মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মেগা স্টার 2024 সালে আয় করেছেন 13 কোটি 50 লাখ ডলার। বছরের চতুর্থ সেরা উপার্জনকারী আরেক কিংবদন্তি লেব্রন জেমস। যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল মহাতারকা 2024 সালে আয় করেছে 12 কোটি 80 লাখ ডলার। তালিকার 5 নম্বর জায়গাটি নিয়েছেন আরেক ফুটবলার, তিনি রিয়াল মাদ্রিদের ফরাসি মেগাস্টার কিলিয়ান এমবাপ্পে। এই স্ট্রাইকার এবছর আয় করেছেন 11 কোটি মার্কিন ডলার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।